ওই ডাক্তারনির মতো হাল করবো আমি মায়া চৌধুরীকে। সারফরাজের জন্য আমিও কম সাফার করিনি। সমস্ত ঋণের হিসেব সুদে আসলে বকে অনেক পড়ে গেছে। ডিয়ার রূপকথা। রূপকথা রুদ্রের হাত চেপে ধরে চোখ দিয়ে না বোঝালো। রুদ্র রূপকথার থুতনি আরেকটু শক্ত করে চেপে ধরে বলে উঠল। সারফরাজকে বলে দিব আজকে রাতের ঘটনা। ব্যথায় গুঙিয়ে উঠল রূপকথা। তার চোখ দিয়ে মোটা মোটা অশ্রুবিন্দু গড়াচ্ছে। রুদ্র রূপকথার কপালে কপাল ঠেকিয়ে ধীর গলায় বলে উঠল। যদির কেচুরি সারফরাজের কানে যায় তবে ওই যে মরার জন্য কাতরাচ্ছ ডাক্তার সাহেব, তার মতো হাল হবে মায়া চৌধুরীর। শুধু মায়া নয়, তোমার বাবা সুফিয়ান চৌধুরীকেও কেটে টুকরো টুকরো করবো আমি। এরপর তোমার ভালোবাসা প্রেমিক পুরুষ সারফরাজ, তাকেও চিন্তা দাফন করে দেব। ঘুণাক্ষরে কেউ কিচ্ছুটি টের পাবে না, বুঝলে? বলেই ধমকে উঠল রুদ্র। রুদ্রের গর্জনে কেঁপে উঠল রূপকথা। সে তৎক্ষণাৎই মাথা নাড়িয়ে অস্পষ্টে বলল। আমি কাউকে কিছু বলবো না, আপনি আন্টিকে আমার কাছে দিয়ে দিন, আমি সব চেপে যাব। রূপকথা বোকা মেয়ে মুহূর্তেই বুঝে গেল চতুরুদ্র। তাই সে রূপকথার মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠল। দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? চাতক পাখির ন্যায় অধীর হয়ে জানতে চাইল রূপকথা। রুদ্ররাজ রূপকথার মুখ পানে তাকিয়ে প্রশান্ত হাসল। এরপর বলল। শর্ত না আমলে সারফরাজের কাছে ওর মায়ের বিভৎস লাশ পৌঁছাবে, আর এর জন্য দায়ী হবে শুধুমাত্র তুমি। মায়ের জন্য নিশ্চয়ই সারফরাজ ডাঙা তোলা মাছের মতো তার বাচ্চা, তাই না? মায়ার লাশ দেখে সারফরাজের কি হালাবে এটা ভেবেই ফোঁপিয়ে কেঁদে উঠল রূপকথা। এরপর ফট করে বলে উঠল। না না, এমন করবেন না, দয়া করুন, আপনার সমস্ত শর্তে রাজি আমি। তবে সারফরাজকে ভুলে যাও, তাকে বলে দাও তুমি আর তাকে ভালোবাসো না। রুদ্রের মুখে এমন নিষ্ঠুর কথা শুনে রূপকথা প্রতিবাদ করে চিৎকার করে উঠল। রুদ্র তাচ্ছিল্য হেসে উত্তর করল। তাহলে মায়া চৌধুরীকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? সারফরাজ আমার মুখ থেকে এই কথা শোনার পরে মরে যাবে। এতটা নিষ্ঠুর হবে না আমার উপর। আমার নিজের থেকেও সারফরাজকে বেশি ভালোবাসি আমি। আমার প্রতিটা শ্বাস চলে সারফরাজের নামে। রূপকথার উত্তরে ঠোঁট উল্টে রুদ্ররাজ বলে উঠল। তাহলে মায়া চৌধুরী মরে যাক। বলেই বন্দুকের গুলি লোড করলো রুদ্র। এরপর এগিয়ে গেল মায়ের পানে। রূপকথা রুদ্রের হাত চেপে ধরে বলে উঠল। এতটা নিষ্ঠুর হবেন না, উপরওয়ালা সইবে না। উনি মানসিকভাবে অসুস্থ। রুদ্র রূপকথার গালে সপাটে এক চর বসিয়ে বলে উঠল। তোর কাছে জ্ঞানের বাণী শুনতে আসেনি, তুই রাজি কিনা বল। রূপকথা গালে হাত দিয়ে ডুকরে কেঁদে বলে উঠল। সারফরাজের হাতেই তোর মৃত্যু অনিবার্য, বাস্টার্ড। যেদিন সারফরাজ সব জানতে পারবে সেদিন তোর রূহ পর্যন্ত পালানোর পথ খুঁজে পাবে না। সেই দিন খুব শীঘ্রই আসতে চলেছে। আর যেই হাতে আমাকে আর সারফরাজের মাকে আঘাত করেছিস, সেই হাত কেটে তোর গলায় ঝুলিয়ে দেবে সারফরাজ। মিলিয়ে নিস তুই নরকের কীট। রুদ্র রূপকথার সাহসে দাঁতে দাঁত পিষে আর এক গালে শক্ত চর বসিয়ে দিল। চরের দাপটে মুখ থুবড়ে রাস্তায় পড়ল রূপকথা। ধাওলো পিস হাত লেগে কেটেও গেল খানিক। এদিকে সোয়ানার সাহায্যের প্রার্থনায় কাতরতা। সব মিলিয়ে নিরুপায় হয়ে গেল রূপকথা। রুদ্র হাঁটু ভাঁজ করে রূপকথার সামনে বসে ধীরলয়ে বাঁকা হেসে বলে উঠল। মায়া চৌধুরীর প্রাণ এখন আমার হাতে জানেমান। যতদিন সারফরাজকে দূরে রাখবে ততদিন মায়া চৌধুরী বাঁচবে। প্রেম লীলায় মজলি মায়া চৌধুরী ফুস। নিজের দোষে ভালোবাসা মানুষকে যদি মা ছাড়া করতে চাও তবে আমার আর কি করার বলো? আরে সারফরাজ ভাই আমার, এ জন্মে মায়ের মুখ তোরা দেখা হলো না। ইস কি কষ্ট। আকাশ জুড়ে অন্ধকার মেঘের চাদর। হঠাৎ করে কালো মেঘ গর্জে ওঠে, যেন আকাশে ফেটে যাচ্ছে। আজ যেন আকাশ পুড়ে আষাঢ়ের ঢল নেমেছে। ঝমঝমে বৃষ্টির শব্দ ক্রমে ভয়াবহ হয়ে উঠেছে। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মধ্যে চারপাশে ঝলসে ওঠে। আর ততক্ষণে দূরের গাছপালার ছায়ামূর্তিগুলো কাঁপে। বাতাসে শিরশিরে একটা আতঙ্ক। মনে হচ্ছে আজ রাতে এই বর্ষণ শুধু জলের নয়, আজ রাতের এই বর্ষণ ভয়ের, বিষাদের আর অজানা ব্যথার। রূপকথার সামনে থেকে মায়া চৌধুরীকে নিষ্ঠুরের মতো তুলে নিয়ে গেল রুদ্ররাজ। রূপকথা এই নির্মম দৃশ্য কিছুতেই ভুলতে পারছে না। এদিকে সোয়ানার অবস্থা ক্রমশ মুর্মেষ হয়ে উঠেছে। এই বুঝি প্রাণ পাখি দেহ ছেড়ে বেরিয়ে যায়। সোয়ানাকে নিজের কোলে আগলে নিয়ে হু হু করে কেঁদে উঠল রূপকথা।
আজকের রাতটা তার জন্য এত এত বিভীষিকা বয়ে আনবে জানলে কোনো মতেই আজ সে ঘর ছেড়ে বেরোতো না। ইস, সারপ্রাইজ যদি আজ আসতো রূপকথাকে এগিয়ে দিতে, তবে বোধহয় সব চাইতে বড় মিরাক্কেল হতো। নিজের মাকে এক ঝলক দেখতে পেয়ে কি অনুভূতি হতো তার? আনন্দে বাচ্চাদের মতো কেঁদে ফেলতো, নাকি রুদ্ররাজের এই ঔদ্ধত্যে আকাশ জমিন এক করে ফেলতো? রুদ্ররাজ কি পারতো সারপ্রাইজের বুক থেকে তার মাকে আর দ্বিতীয়বার কেড়ে নিতে? সারপ্রাইজ যদি কখনো জানতে পারে তার মাকে এতদিন ধরে রুদ্ররাজ আটকে রেখেছে, তবে রুদ্ররাজের পরিণতি কি হতো? সোয়ানা গোঙানির শব্দে রূপকথার ভাবনার ভাটা পড়ল। আশেপাশে নজর বুলিয়ে চিৎকার করে ডেকে উঠল রূপকথা। কেউ আছেন? আ- আমাদের কেউ একটু হেল্প করুন প্লিজ। কিন্তু রূপকথার চিৎকার কেউ শুনল না। রূপকথা মিহি ভঙ্গুর আওয়াজ হিংস্র প্রকৃতির মাঝে বিলীন হলো। সোহানা নিজের প্রাণের আশা ছেড়ে দিয়ে সজল চোখে রূপকথা অসহায় মুখে পানে তাকালো। এরপর বহু কষ্টে আওড়ালো। মায়া সারফরাজকে আগলে ধরে বাঁচতে চায়। ওর ফাঁকা ভাষাহীন দৃষ্টি চেয়ে হাজারো রঙিন স্বপ্ন। রূপকথা বুঝলো সোহানা কি বলতে চাচ্ছে। শুধু মায়া নয়, সারফরাজ যে নিজেও তার মায়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। এমন কোনো জায়গা নেই সেখানে মায়া চৌধুরীকে সারফরাজ খোঁজেনি। শুধু সারফরাজ নয়, সুফিয়ান চৌধুরী নিজেও প্রত্যেকটা বিভাগে মায়ের খোঁজ চালিয়েছে দীর্ঘ কয়েক বছর, কিন্তু বারবার ব্যর্থ হয়ে ফিরেছে। কেউ যদি ইচ্ছা করে কাউকে লুকিয়ে রাখে, তবে তাকে খুঁজে বের করবে কার সাধ্যে? নিজের গলা থেকে কম্পিত হাতে মায়ের লকেটওয়ালা চেন খুলে রূপকথার হাতে দিয়ে শ্বাস ভারী টানে সোহানা বলে উঠল। ভেবেছিলাম সারফরাজকে খুঁজে তার হাতে লকেট সমেত তার মাকে তুলে দেব, কিন্তু পারলাম না। ঠিক ধরা পড়ে গেলাম। এটা সারফরাজকে দিও। সোহানা আরো কিছু বলতে চাইলো, কিন্তু শরীর সায় দিল না। এমন সময় বৃষ্টি চিরে ধীর গতিতে এগিয়ে এলো একটা সাদা রঙের প্রাইভেট কার। রূপকথা ভীত হলো। কোন দিকে কোন বিপদ ওত পেতে রয়েছে তা নিয়ে দ্বিধান্বিত হলো। সোহানাকে চেপে ধরে দ্বিগুণ ভয়ে গুটিয়ে গেল রূপকথা। কিন্তু গাড়ি থেকে নামলো এক ভদ্রলোক। রূপকথা আর সোহানার সামনে দাঁড়িয়ে ভদ্রলোক বিস্ফোরিত চোখে ভয়ার্ত গলায় ডাকলেন। মানুষটার ভয়ার্তর মুখ আর চোখের টলমলে জল দেখে রূপকথা বুঝলো কাছের কেউ হয়তো। তাই কোনো প্রকার বাক্য বিনিময় না করে ঝটপট সোহানাকে গাড়িতে তুলে ভদ্রলোক ইঞ্জিন স্টার্ট করে রূপকথাকে সহ নিয়ে ছুটল হসপিটাল অভিমুখে। সোহানার এখনো জ্ঞান হারায়নি, কিন্তু কি লেখা আছে সোহানার ভাগ্যে রূপকথা জানে না। রূপকথা খুব করে যাচ্ছে সোহানা বেঁচে থাকুক। একমাত্র সোহানাই মায়া চৌধুরীর ব্যাপারে তাকে তথ্য দিতে সাহায্য করবে। সোহানার থেকে বিশেষ কিছু জানার ভীষণ জরুরি। ভোর রাতের দিকে অভিরূপের বাবার অবস্থা খুব খারাপ হলো। শ্বাসকষ্ট, বুকের ব্যথা আর নাক দিয়ে রক্ত গড়াতে লাগলো। বাবার এহেন অবস্থায় অভিরূপ দিশেহারা হলো। ডক্টর, নার্স সব ডেকে আনলো। শক্ত সামর্থ্য ছেলেটি কেঁদে ভাসালো। সেজদায় বসে গেলেন অভিরূপের মা অরুণার রহমান। অবস্থা বেগতিক দেখে ডিউটি ডক্টর বড় ডক্টরকে কল করলেন। ডক্টর অক্সিজেন মাস্ক দিয়ে ক্যালসিয়াম গ্লুকোনেট ইঞ্জেকশন পুশ করার অর্ডার দিলেন। কিন্তু ডিউটি ডক্টরের মনে হলো ইঞ্জেকশনে কাজ হবে না। তবুও সে ডোজ অনুযায়ী ইঞ্জেকশন পুশ করলেন। এতে অভিরূপের বাবার অবস্থা আরও খারাপ হলো। ডিউটি ডক্টর পূর্বে সব রিপোর্ট ফেলে নতুন করে টেস্ট করার আদেশ দিলেন। শুরু হলো নার্সদের দৌড়াদৌড়ি। স্পেশালভাবে স্যাম্পেল কালেক্ট করে ল্যাবে পাঠানো হলো। আলট্রা করার সময় ডক্টরের চোখ কপালে। অভিরূপের বাবার একটা কিডনি নেই, আর একটা প্রায় বিকল। ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু। অভিরূপকে এমার্জেন্সি ডাকা হলো। নার্স মারফত ডাক পেয়ে ছুটে এলো অভিরূপ। আপনার বাবার লাস্ট অপারেশন কোথায় হয়েছিল? ডিএমসিতে। অবিশ্বাস্য চোখে ডক্টর অভিরূপের পানে তাকিয়ে বলল, এটা কি করে সম্ভব? আপনারা কি ওনার কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন? কিডনি ট্রান্সফারের কথা শুনে অভিরূপ অবাক হলো, সেই সাথে ভয় পেল। সে ফাঁকা মস্তিষ্কে হাতড়ে উত্তর করল, ইউরেটারিক স্টোন সার্জারি হয়েছে ওনার 2 মাস আগে। দেশের বাইরে ছিলাম আমি, মা সব সামলেছে। এরপর থেকেই উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতেন, আর আমরা ওনাকে হসপিটালে নিয়ে যেতাম। 2-1 দিন হসপিটাল ট্রিটমেন্ট নিলেই উনি পুনরায় সুস্থ হয়ে যেতেন। ডক্টর কপাল কুচকে আলট্রা মনিটর অভিরূপের সামনে ধরে বলল, ওনার একটা কিডনি নেই, আরেকটা প্রায় বিকল।
কেউ ডোনেশন করেছে? এটা ওনার নিজের নয়, আর রিপোর্টে লেখাই আছে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। ডক্টরের থেকে রিপোর্ট নিয়ে তাতে নজর বোলালো অভিরূপ। সে মেডিকেলের রিপোর্টে এসব বোঝে না, এসব নিয়েও কখনো ঘাটাঘাটিও করেনি। কিন্তু ডক্টরের কথা অভিরূপের মাথার ওপর দিয়ে গেল সব। নিজের চোখে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। অভিরূপ চোখের জল ছেড়ে শোধালো। আমার বাবা বাঁচবে তো ডক্টর? হতাশা মিশ্রিত শ্বাস ফেলে ডক্টর উত্তর করলেন। আল্লাহকে ডাকুন, আর যার আন্ডারে অপারেশন হয়েছে তার নামে থানায় কেস ফাইল করুন। অভিরূপ বুঝলো বিশাল বড় ভরাডুবি হয়েছে তাদের। তাদের চোখে পট্টি বেঁধে কেউ নিয়ে গেছে তার বাবার সুস্থ 2 কিডনি। কিন্তু কেন? এই মাঝবয়সী মানুষটার দুর্বল অর্গান নিয়ে কি কাজ তাদের? সকাল 6:30টার দিকে দুনিয়া ছেড়ে ওপারে পাড়ি জমালেন অভিরূপের বাবা। কবে এই সব হয়েছে তার ঠাউরি করতে পারেনি অভিরূপের পরিবার। পরিবার বলতে অভিরূপের মা আর ছোট বোন। বাবাকে হারিয়ে ধপ করে হসপিটালের মেঝেতে বসে গেল অভিরূপ। অরুণা রহমানের করুণ হৃদয় বিদায়ক চিৎকার ভারী হলো হসপিটালের প্রতিটি কোণা। সারফরাজকে কোনো মতে কল করে খবরটা জানালো অভিরূপ। খবর পেয়েই ছুটে এলো সারফরাজ। অভিরূপকে সামলানোর ভাষা তার নেই, শুধু বুকে আগলে কষ্টজড়িত গলায় বলে উঠল। তোকে আমাকেও একদিন যেতে হবে। পুরুষের মানুষের মন এত নরম হলে চলে? সারফরাজের বুকে হামলে পড়ে কাঁদল অভিরূপ। রূপকথাকে লুইস কল করলো, কিন্তু ফোন বন্ধ। সারফরাজ অভিরূপের নম্বর থেকে ন্যালিকে জানালো এই করুণ ঘটনা। ভোরবেলায় ছুটে এলো ন্যালি। সে অরুণা আর অভিরূপের বোনকে কোনো মতে সামলে নেবার চেষ্টা করলো। হসপিটালের ঝামেলা শেষ করে অভিরূপের বাবাকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তোলা অভিরূপকে আর তার পরিবারকে ইয়ং আর লুইসের কাছে দিয়ে সেই পুরনো রিপোর্ট নিয়ে ছুটল সারফরাজ ডিএমসিতে। পুরো ঘটনার গলায় পাড়া দিয়ে উগরিয়ে বের করবে সে। কেবলই নিজস্ব চেম্বারে এসে গরম ধোয়া ওঠা গ্রিন টি আর বাটার টোস্ট নিয়ে বসেছে নেফ্রোলজিস্ট তারেক বসাক। চেম্বারের বাইরে শত শত রোগী অপেক্ষা করছে। ব্রেকফাস্ট সেরেই শুরু হবে তাদের মস্তিষ্ক ওয়াশ। কোন রোগের কি অস্ত্রোপচার হবে তা ডক্টর নিজেও জানে না। ডিন ফারুক রেয়াজ যা আদেশ করবে তাতেই তারা সহমত। এইসব অবলা মানুষগুলো অঙ্গহানি করে যদি নিজের পকেট ভারী করা যায় তবে ক্ষতি কে? আর এই জরাজীর্ণ ধরনীতে এত বেঁচেই বা লাভ কি? মুখে তৃপ্তির প্রশস্ত হাসি ঝুলিয়ে কাপে চুমুক বসানোর জন্য পেয়ালা মুখের সামনে তুলে ধরতেই খট করে খুলে গেল চেম্বারের কাছের দরজা। দরজার নখ আটকে হন হন পায়ে ডক্টরের কেবিনের সামনে রিপোর্ট মেলে সারফরাজ ভারী স্বরে শোধালো। এক্সপ্লেইন ইট। রিপোর্ট দেখে মুখের রং পাল্টে গেল তারেক বসাকের। সে তার অ্যাটেন্ডসকে ডাকতে চাইল সারফরাজকে বের করে দেবার জন্য, কিন্তু সারফরাজ সেই সুযোগ তাকে না দিয়ে নিজের থাবাতুল্য হাত দিয়ে তারেক বাসারের গলা টিপে ধরল। অপর হাতে কোমরে গুজে রাখা পিস্তল তারেকের কপালে লাগিয়ে হুঙ্কার ছাড়ল। পুরো কিচ্ছা শোনা, সময় খুব কম। তারেক বসারের মিষ্টি সকাল মুহূর্তে ভয়ঙ্কর রূপান্তরিত হলো। গলা শুকিয়ে কাঠ হলো, বুকে ধরাস ধরাস শব্দ হতে লাগলো। জমের হাতে পড়ে গিয়েছে বুঝতে পেরে মনে মনে ভাবল। চাচা, আপন প্রাণ বাঁচা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেল যেন। কারো কিছু তোয়াক্কা না করে তারেক বসারের কপাল চেপে ধরে হসপিটালের ডিন ফারুক রেয়াজের কক্ষের দিকে ছুটল সারফরাজ। 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার একজন কালো পোশাকধারী মানুষ একজন ডক্টরকে টেনে হিঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছে সেই কৌতূহলে সকলের চোখে ছানা বড়া হলো। ইতিমধ্যে হসপিটালের চারিপাশ ঘিরে ফেলেছে পুলিশের বহর। সারফরাজ নিজে সুফিয়ান চৌধুরীকে ফোন করে জানিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রেস মিডিয়া রিপোর্টার কিলবিল করছে হসপিটাল প্রাঙ্গণ। নির্দেশ পাওয়া মাত্রই শুরু হবে লাইভ টেলিকাস্ট। ফারুক রিয়াজের কক্ষের সামনে এসে দাঁড়ালো সারফরাজ। তার হাতে বন্দি এখনো তারেক বসার। ঘটনা ইতিমধ্যে আজ করতে পেরে পালানোর পথ খুঁজতে চেয়েছিল 40 ঊর্ধ্ব এই ডক্টর, কিন্তু জাগুয়ার এর থাবা থেকে মুক্তি মেলা এতই সহজ? ফারুক রিয়াজের কক্ষে দরজা লাথি দিয়ে খুলে তারেক বসারকে সহ ভেতরে ঢুকলো সারফরাজ। আকস্মিক এমন ঘটনায় চেয়ার ছেড়ে লাফিয়ে দাঁড়ালো ফারুক। সারফরাজকে তিনি চেনেন। রুদ্ররাজের সাথে সারফরাজের বিষয়ে বহুবার আলাপ হয়েছে।
কিন্তু সাক্ষাৎ হয়নি কখনো। কিন্তু ফার্স্ট মিটিং এমন ভয়ঙ্কর হবে এটা যেন ফারুক রিয়াজের কল্পনাতে। ফারুক রিয়াজের কক্ষে টিভি চালানো ছিল। সেই টিভিতে আকস্মিক নিউজ বুলেটিন শুরু হলো। ডিএমসিএইচ হসপিটালে ডিন ফারুক রিয়াজ এবং কয়েকজন বড় বড় ডক্টরসের বিরুদ্ধে অর্গান পাচারের অভিযোগ। নিউজ বুলেটিন শুনে ফারুক রিয়াজের মাথা ঘুরে উঠল। কঠিনভাবে ফেঁসে গিয়েছে বুঝতে পেরে নিজের ডয়ার থেকে লাইসেন্সবিহীন বন্দুক বের করে শ্যুট করতে চাইল সারফরাজকে। কিন্তু সারফরাজ যেন এসব নাটকের টেলার আগে থেকেই জানতো। সে কোনো বাদ বিচার না করেই ফারুক রিয়াজের হাঁটুতে শ্যুট করে দিল। সহসায় চিৎকার করে মেঝেতে বসে পড়ল ফারুক রিয়াজ। নান্দনিক সাউন্ড প্রুফ কক্ষ ভেদ করে ফারুক রিয়াজের কণ্ঠস্বরে চিৎকার বাইরে বেরোলো না। ফারুক রিয়াজের অবস্থা দেখে কেঁপে উঠল তারেক বসার। উপায় না পেয়ে সারফরাজের পায়ে ধরে কেঁদে উঠল সে। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। যা করেছে ওই ফারুক রেজা করেছে। আমাকে মারবেন না স্যার, প্লিজ। আমি সব সত্য বলে দেব। কে কে আছে এই চক্রে আমি সবার নাম বলে দেব। সারফরাজ তাচ্ছিল হেসে বলে উঠল। প্রাণের বদলে প্রাণ, রক্তের বদলে রক্ত। তারেক বসার এবার হাউমাউ করে কাঁদল। তারেক বসারের চোখে মুখে কয়েক ঘা বসিয়ে সারফরাজ বলল, মিডিয়ার সামনে সমস্ত সত্য উগলাবি? তড়িৎ মাথা ঝাঁকিয়ে তারেক বসার উত্তর করলো, হ্যাঁ হ্যাঁ, সব বলবো, সব। সুফিয়ান চৌধুরী, দুজন পুলিশ অফিসার আর কয়েকজন কনস্টেবল নিয়ে প্রবেশ করলো ফারুক রিয়াজের কক্ষে। আহত ফারুক রিয়াজ আর তারেক বসারকে হ্যান্ডকাপ পরিয়ে শেল্টার ব্যতীত ছুটলেন সুফিয়ান চৌধুরী। উত্তেজিত জনতা ইতিমধ্যে জেনে গেছে পুরো ঘটনা। কেউ কপাল চাপড়াচ্ছে তো কেউ তেড়ে মারতে আসছেন। জনগণের হালকা পাতলা কিলচর লাথি খেয়ে তারেক আর ফারুকের চেহারার নকশা বদলে গেল। পুলিশের হাতে পড়ে মিডিয়ার সামনে নিজেদের দোষ স্বীকার করে ফট করে বলে দিলেন রুদ্রের নাম। সেই সাথে রুদ্র কি কি ক্রাইমে জড়িত সেটাও বলে দিল গড়গড় করে। মুহূর্তেই রুদ্রের ছবি সহ নিউজ হলো, ওয়ান্টেড ক্রিমিনাল। ওপর মহল থেকে অর্ডার হলো রুদ্রকে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করতে। পালানোর চেষ্টা করলে ক্রস ফায়ার। কিন্তু রুদ্ররাজ কোথায়? পেরিয়ে গিয়েছে একটা সপ্তাহ। এই একটা সপ্তাহে ঘটে গিয়েছে বেশ কিছু ঘটনা। কোর্টের চালানের পথেই তারেক বসার আর ফারুক রিয়াজিকে কেউ ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে নৃশংস মৃত্যু দিয়েছে। পুলিশ জবানবন্দি দিয়েছে ক্রুদ্ধ জনতার এমন করেছে, কিন্তু ঘটনা পুরোটাই মিথ্যা। সুফিয়ান চৌধুরী জানেন কে করেছে এসব, কিন্তু কোনো এক অজানা টানে তাকে দোষমুক্ত করতে মরিয়া তিনি। তারেক বসার আর ফারুক রিয়াজ ছাড়াও আরও 3 জন ডক্টরের খণ্ডিত দেহ পাওয়া গিয়েছে। তাদের নেই চোখ, দাঁত, নখ, জিভ আর হাত পা। প্রত্যেকটি লাশে রক্ত দিয়ে লেখা হয়েছে ক্লিড বাই জাওয়ার, কিন্তু পাওয়া যায়নি কোনো প্রমাণ। সমস্ত প্রমাণ যেন ক্ষুদ্রভাবে লোপাট করা হয়েছে। এখনও চলছে সেই নিষ্ঠুর খুনিকে ধরার নিরন্তর চেষ্টা, কিন্তু ডিপার্টমেন্ট সফল হবে তো? এদিকে এই কয়েকটি সপ্তাহে রূপকথা একটিবারের জন্যও যোগাযোগ করেনি সারফরাজের সাথে। দেশের এহেন অবস্থায় রুদ্ররাজ সারফরাজের ওপর আরও ক্ষিপ্ত হয়ে উঠবে এটা রূপকথা ভালো করেই জানে। এদিকে সারফরাজের কণ্ঠ শুনতে না পেয়ে রূপকথার প্রাণ যায় যায় অবস্থা। অন্যদিকে মায়ার চিন্তায় তার বুক ভেঙে কান্না পায়। সারফরাজ নিজেও বেশ কয়েকবার কল করেছে, দেখা করতে চেয়েছে, কিন্তু এড়িয়ে গেছে রূপকথা। অভিরূপকে নিয়ে ব্যস্ত থাকায় সেভাবে জোর করেনি সারফরাজ। নিজের ফোনের ওয়ালপেপারে দৃষ্টি স্থির করে ছটফট করে উঠল রূপকথা। সারফরাজকে সচক্ষে দেখার তৃষ্ণায় প্রাণ উড়ে গেল। রুদ্র নিজের চাপে আছে, রূপকথার ওপর কি নজর রাখবে ভেবেই সারফরাজকে চোখের দেখা দেখার জন্য সারফরাজের বাড়ির উদ্দেশ্যে ঘর ছেড়ে বেরিয়ে এলো রূপকথা। ড্রয়িং রুমে বাজারের লিস্ট করছে রেখা। রূপকথাকে এক নজর দেখলেন তিনি। মেয়েটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, মেজাজ খিটখিটে থাকছে সব সময়। সমস্ত চঞ্চলতা যেন মিয়ে গেছে, সারাক্ষণ নিজেকে গুটিয়ে রাখছে বদ্ধঘরে। রূপকথাকে একান্তে এসব বিষয়ে জিজ্ঞাসা করলেও মেলেনি উত্তর। কোথাও যাচ্ছিস? রেখার প্রশ্নে মাথা নাড়ালো রূপকথা, বলল, অভিরূপদের বাড়ি যাব। ছেলেটার বাবা মারা গিয়েছে, অথচ আমি একবারও যাইনি। দৃষ্টিকটু দেখাচ্ছে।
রেখা ছোট্ট করে ও বললেন, এরপর বললেন, একটু দাঁড়া, আমি বাজারে যাব, একসঙ্গেই বেরোই। রূপকথা দাঁড়ালো। ব্যাগ নিয়ে হাসি মুখে বেরিয়ে এলো রেখা। সুপার শপে রেখাকে নামিয়ে বাস স্ট্যান্ডে হেঁটে গেল রূপকথা। রূপকথার মনে হলো কেউ তাকে দেখে চলেছে, কিন্তু আশেপাশে নজর বুলিয়ে সেরকম সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। মনের ভ্রম ভেবে রামপুরা বাসে উঠল রূপকথা। রাস্তায় জ্যাম না থাকায় দ্রুত পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে একবার সারফরাজকে কল করলো, কিন্তু কল তুলল না সারফরাজ। চোখে মুখে বিরক্ত ফুটিয়ে দ্রুত পা চালিয়ে সারফরাজদের প্রকাণ্ড বাগান বাড়ির সামনে দাঁড়ালো রূপকথা। এরপর তপ্ত ভয়ার্ত শ্বাস ফেলে আশেপাশে তাকিয়ে ভেতরে প্রবেশ করলো। সারফরাজ ড্রয়িং রুম থেকে কারোর চিৎকার ভেসে এলো, সেই সাথে সারফরাজের ভয়ঙ্কর গর্জন। এক প্রকার দৌড়ে ভেতরে প্রবেশ করলো রূপকথা, কিন্তু সহসাই থেমে গেল পাজরা। সারফরাজের বন্দুকে ঝরে গেল একটি তাজা প্রাণ। ধাপ করে রূপকথার ওপর পড়ে গেল সেই উষ্ণ রক্তিম দেহ। রূপকথার সারা শরীর রক্তে রঞ্জিত হলো। মুহূর্তে কেঁপে উঠল ফোন। এলো ভয়ানক বার্তা। শর্ত ভাঙার অপরাধে তোমার মায়ের নিথর দেহটা যদি মাঝরাস্তায় পড়ে থাকে তবে কেমন মজা হবে বলো তো? রূপকথার পায়ের কাছে সিদ্দিকের নিথর রক্তাক্ত দেহ অনাদরে পড়ে রয়েছে। পাশেই হাঁটু গেড়ে সিদ্দিকের মুখ পানে তাকিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে রূপকথা। যে ছেলেটাকে মাত্র চিরনিদ্রায় ঘুম পাড়ালো সারফরাজ। রূপকথা তাকে চেনে, প্রায় রাস্তায় দেখা হয়েছে তাদের। রূপকথাকে অযথা এটা ওটা জিজ্ঞাসা করে খোঁজখবর নিত। চট্টগ্রামেও বহুবার দেখেছে এই লোককে সে। মানুষটাকে কখনোই কটক্ষ বা অসৎ চরিত্রে মনে হয়নি। মুখে অমায়িক হাসি আর চোখের সরলতা। এমন লোকের সাথে সারফরাজের কি শত্রুতা! সিদ্দিকের প্রতি আপাতত নজর দিল না সারফরাজ। সে টিস্যু নিয়ে এসে রূপকথার হাতে শরীর মুছতে লাগলো। পুরো শরীরে রক্তের ছিটা। রূপকথাকে দেখতে বিভৎস লাগছে। তাছাড়া এমন নিকৃষ্ট মানুষের রক্ত রূপকথা রঙিন হয়েছে, এটা কিছুতেই সইতে পারছে না সারফরাজ। হাতের বন্দুক ছুঁড়ে ফেলে হুঙ্কার ছাড়ল। ইয়ং, দরজার বাইরে থেকে দৌড়ে এলো ইয়ং আর লুইস। সারফরাজের চোখ দেখেই বুঝে গেল কি করতে হবে। বাক্য বিনিময় করে কিছুই বোঝাতে হলো না সারফরাজকে। রূপকথাকে এক ঝটকায় নিজের কোলে তুলে লম্বা পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের অভিমুখে। পরম যত্নে বাথটাবে রূপকথাকে শুয়ে ছেড়ে দিল কল। এই পর্যন্ত একটা কথাও বলল না রূপকথা। সে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। এই মুহূর্তে না চাইতেও সারফরাজকে দেখে তার ভয় লাগছে। প্রথমবারের মতো মনে হচ্ছে সারফরাজ হৃদয়হীন এক নিষ্ঠুর মানব। রূপকথার মনের কথাগুলো শুনল বোধহয় সারফরাজ। সে বাঁকা হাসলো। এরপর রূপকথার হাতে সাবান মাখাতে মাখাতে বলল, ও ক্ষমতার অযোগ্য অপরাধ করেছে রূপকথা। ওর মৃত্যু 12 বছর আগেই লেখা ছিল আমার হাতে, কিন্তু আমি ওকে মাফ করে দিয়েছিলাম। এই জন্য অবশ্য 12টা বছরই আমাকে পস্তাতে হয়েছে। শালা আমার বন্ধু ছিল, কিন্তু বিশ্বাস করো, এতই বিখাউজও খালি আমার দুর্বলতার সুযোগই নিয়ে গেছে এতগুলো বছর। এই জন্য এবার সেটা ভেঙে দিলাম। তুমি ভয় পেও না, ও ভালো মানুষ নয়। এসব বালছাল টাইপের মানুষের জন্য তোমার চোখের জল মানাচ্ছে না। সারফরাজের মুখের ভাষা শুনে রূপকথার চোখ নিভে এলো। এমন মুখের ভাষা সারফরাজের এর থেকে আর কখনো শোনেনি রূপকথা। সারফরাজের হাতের আঙুল থেকে টেনে নিজের হাত ছাড়াতে চাইল রূপকথা, কিন্তু সারফরাজ আরো শক্ত করে ধরে ঘষে ঘষে রক্ত তুলতে লাগলো। রূপকথা উপায় না পেয়ে অল্প করে বলল, আমার শরীর গুলাছে, বাড়ি যাব আমি। রূপকথার গলার কাছে সাবান লাগিয়ে একদম নিকটে এলো সারফরাজ। রূপকথার ভেজা ঠোঁটের পানে নেশাক্ত নজরে তাকিয়ে ঘোর লাগা গলায় বলল, তোমার জন্য যে আরো কতজনের প্রাণ যাবে আমি নিজেও জানি না সুইটি। শালা তোমার সকল খবর রুদ্রকে দিত, এই জন্যই রুদ্র এত ভালো করে চিনে তোমায়। আফসোস সেদিন শালাকে কেন টুকরো টুকরো করলাম না, না হলে রুদ্রের নোংরা নজর তোমার উপরে পড়তো না। দোষ আমার। বলেই রূপকথার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো সারফরাজ। আঁকড়ে ধরতে চাইলো ভেজা ঠোঁট, কিন্তু সরিয়ে দিল রূপকথা। অন্যত্র মুখ ঘুরিয়ে রূপকথা বলে উঠল, এসব ঠিক হচ্ছে না। সারফরাজ তাচ্ছিল্য হাসলো। এরপর জোর করে চুমু খেল রূপকথাকে। রূপকথা প্রথমে বাধা দিলেও পরে একদম স্থির হয়ে বসে রইল।
দীর্ঘ চুম্বনের পর সারফরাজ হাঁপিয়ে বলে উঠল, তুমি জানতে আমি মানুষের প্রাণ নেই, তবে আজ কিসের এত ভয়? নাকি আমার অগোচরে অন্য কিছু আছে এখানে? বলি রূপকথার চুলের মুঠি চেপে ধরল সারফরাজ। ব্যথায় রূপকথার চোখ ছলছল হলো, তাতে দৃষ্টি দিল না সারফরাজ। সেই রূপকথার কানে চুমু এঁকে কম্পিত গলায় হিস হিস করে বলে উঠল, সময়ের পরিক্রমায় এর থেকেও আমার কুৎসিত রূপ তোমার সামনে আসবে রূপকথা, তবু আমায় ছাড়তে পারবে না তুমি। একবারও যদি এমন কিছু ভেবেছ তবে পুরো দুনিয়া জ্বালিয়ে ছারখার করব আমি। তোমাকে আঁকড়ে ধরে আমি দ্বিতীয়বার বেঁচে থাকার প্রেরণা খুঁজে পেয়েছি, চাইলেও আমাকে আর মারতে পারবে না তুমি। সারফরাজের নিষ্ঠুর কঠিন কথায় রূপকথার চোখ উপচে জল গড়ালো। রূপকথা অস্পষ্ট গলায় বলল, লাগছে সারফরাজ? রূপকথা মিহিসরে সম্বিত ফিরে পেয়ে হাতের মুঠোয় আগলায় করল সারফরাজ। এরপর আবদার করলো, তোমার কোমরের বাঁ পাশে একটা ছোট্ট তিল আছে, আমি কি ওখানে একটু আদর করতে পারি? রূপকথার কোমরের পেছনে তিল আছে, এটা রূপকথা নিজেই জানে না। সারফরাজ জানলো কি করে? রূপকথা চমকে উঠল। একদিকে সারফরাজের উপর রাগ, অন্যদিকে ভালোবাসায় মোড়ানো লজ্জায় সে কাবু করল রূপকথাকে। সে ইতস্তত করে শোধালো, কি করে জানলে? আমি তো কখনোই বলিনি। অমায়িক হাসলো সারফরাজ। এরপর হাসকি স্বরে বলল, ছোটবেলায় কার কাছে ছিলে তুমি রূপকথা? কতবার ন্যাংথু ন্যাংথু দেখেছি, তার হিসেব আছে? এবার লজ্জায় সে আরো ঘায়েল করলো রূপকথাকে। মানুষটা তার সমস্ত সিক্রেট জানে। ছি, কি অসভ্য। সারফরাজ পানির ভেতর হাত দিয়ে রূপকথার কোমর ছিল। এরপর ফিসফিস গলায় বলল, আরো কোথায় কোথায় কি রঙের তিল আছে বলবো? রূপকথা সারফরাজের মুখ চেপে ধরে নিভু গলায় বলে উঠল, তোমার প্রাণ যাবে আমার হাতে। সারফরাজ মাদকতা মেশানো গলায় বলে উঠল, প্রাণ অলরেডি চলে গিয়েছে। এই কদিন ইচ্ছে করে ইগনোর করেছো, সব টের পেয়েছি, কিন্তু কিচ্ছু বলিনি। অভিরূপের ঝামেলা নিয়ে বিজি ছিলাম এজন্য। আমাকে কষ্ট কেন দিয়েছো জান? প্রাণে ধরফরানি ওঠে একটু আড়াল হলে। ভালোবাসার পরীক্ষা নিচ্ছ? সারফরাজের প্রশ্নে রূপকথার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। মনে পড়ে গেল রুদ্রের হুমকি। বিভীষিকাময় সেই রাতের স্মৃতি মনে পড়তেই দিশেহারা হলো রূপকথা। সে ঝটপটে সারফরাজকে ঠেলে বাথটব থেকে উঠে দাঁড়ালো। এরপর ভেজা শরীরে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। কাঁধে ব্যাগ এখনও মেঝেতে পড়ে রয়েছে, সেটা তুলে হাতে নিয়ে নিজের ফোন বের করলো রূপকথা। ফোনে 4টা মিস কল আর একটা মেসেজ। মেসেজটা একটা বিদেশি নম্বর থেকে এসেছে। ভয়ার্ত চোখে একবার সারফরাজকে দেখে মেসেজ ওপেন করলো রূপকথা। মুহূর্তেই তার দুনিয়া উল্টে গেল। ঝটপট ফোন ব্যাগে ভরে এলোমেলো গলায় বলে উঠল, আমাকে যেতে হবে সারফরাজ, আম্মু শরীর ভালো নেই। আমাকে অনেকগুলো ফোন করেছে, পরে কথা হবে। সারফরাজ নিজে ভেজা কাপড়ের দিকে একবার তাকিয়ে বলল, জাস্ট 2 মিনিটস, আমি চেঞ্জ করে এসে পৌঁছে দিচ্ছি। রূপকথা হাত তুলে বাধা দিয়ে বলল, নো নিডস, আমি একাই যেতে পারবো। রূপকথার নিষেধ শুনে সারফরাজ অবাক হয়ে গেল। মেয়েটা আজকাল হুটহাট উদ্ভট আচরণ করছে। সারফরাজ তবুও নিজেকে সামলে বলে উঠল, ঠিক আছে, ভেজা কাপড়েই যাব। রূপকথা এবার তেতে উঠল। সে ধমকে বলে উঠল, সারাক্ষণ এমন চিপকে কেন থাকতে চাও সারফরাজ? আমার নিজের কোনো ফ্রিডম নেই? যখন বলছি আমি একাই যেতে পারবো, তখন তুমি কেন জেদ করছো? রূপকথার ধমকে কেঁপে উঠল সারফরাজ। ভেতরে কেমন সূক্ষ্ম ব্যথা মোচড় দিয়ে উঠল। স্বচ্ছ চোখ দুটি লাল হয়ে উঠল। তবুও নিজেকে ধাতস্থ করে সারফরাজ এগিয়ে সে রূপকথার মাথায় হাত বুলিয়ে শোধালো, শরীর খারাপ লাগছে জান? জ্বর এসেছে? মুড সুইং হচ্ছে? এভাবে রেগে যাচ্ছ কেন? কোনো মতে নিজেকে সারফরাজের থেকে ছাড়িয়ে রূপকথা বলল, আসছি, এসব ভালো লাগছে না আমার। বলেই হনান করে বেরিয়ে গেল। রূপকথার যার পানে তাকিয়ে সারফরাজ ব্যথিত হলো। রূপকথার বলা সামান্য কয়েকটা কথা তার হৃদয় এফোর ওফোর করলো। সারফরাজের ভয় হতে লাগলো। ছোট বাচ্চার নাই কান্না পেল। বুক চেপে ধরে সোফায় ধপ করে বসে গেল সারফরাজ। এরপর বিড়বিড় করে বলে উঠল, এমন করিস না রে বাকি, আত্মা ফেটে মরে যাবো আমি। তুই আমার বেঁচে থাকার শেষ সম্বল। একটা ট্যাক্সি ধরে সারফরাজের বাড়ি থেকে নিজের বাড়ির অভিমুখে ছুটল রূপকথা। সেই সাথে অনবরত ডায়াল করতে লাগলো রুদ্রের নাম্বার। এরপর ফুপিয়ে কেঁদে উঠল। রুদ্র ফোন ব্যাক করে নাটকীয় স্বরে বলে উঠল,
হে বেবি গার্ল, কি মনে করে এত এত কল? হুম? রূপকথার মিনতি করে নিচু স্বরে বলে উঠল। আমার মাকে কিছু করবে না প্লিজ। আমি সারপ্রাইজের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে গিয়েছিলাম। কোনো সম্পর্ক নেই আর আমাদের মধ্যে। আমি সরাসরি নিষেধ করেছি ওকে। আমার মাকে কিছু করবেন না, একটু রহম করুন। রুদ্র এবার কিটকিটে হাসলো, এরপর বলল, আপাতত হাত ভেঙেছে, নেক্সট টাইম এমন ধৃষ্টতা দেখালে একদম পিছিয়ে দেব। বলেই খট করে লাইন কেটে দিল রুদ্র। রুদ্রের ফোন কাটতেই সুফিয়ান চৌধুরী ফোন এলো। রূপকথা ঝটফট ফোন রিসিভ করে ডুকরে কেঁদে উঠল। মেয়ের কান্নায় ব্যস্ত গলায় সুফিয়ান বলে উঠল। কি হয়েছে মা? রূপকথা নিজেকে সামলে বলে উঠল। মা, মাম্মা কোথায় এখন? সুফিয়ান চৌধুরী তপ্ত শ্বাস ফেলে বলে উঠলেন। হসপিটালে এসো। একটা বেপরোয়া ট্রাক এসে ধাক্কা দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর আশিস রহমতে কেউ একজন সেভ করে নিয়েছে। হাতে একটু ফ্র্যাকচার হয়েছে, একটু পরে বাড়ি ফিরে যাব আমরা। রূপকথা চোখের জল মুছে বলে উঠল। আমি আসছি। 30 মিনিটের মাথায় হসপিটালে পৌঁছালো রূপকথা। রেখা বসে আছে বেডে, ডক্টর হাতে ব্যান্ডেজ পেঁচাচ্ছে। রূপকথা ভেতরে ঢুকেই রেখাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মেয়ের মনে মায়ের জন্য ভালোবাসা দেখে চোখের জল ছেড়ে দিল রেখা নিজেও। তার প্রতি এতটা আবেগঘন রূপকথাকে এর আগে কখনো দেখেননি তিনি। রেখা মাথায় চুমু খেয়ে রূপকথা বলে উঠল। তোমাকে ছেড়ে আর কোথাও যাব না আম্মু। তোমার লক্ষ্মী মেয়ে হয়ে তোমার কাছেই বসে থাকবো, প্রমিস। রেখা চোখের জল মুছে রূপকথার হাতে চুমু খেয়ে বললেন। আমি ঠিক আছে বাবা, আমার কিচ্ছু হয়নি। তুই তো আমার মেডিসিন, এসব ফ্র্যাকচার কিছুই করতে পারবে না আমার। ডক্টরের থেকে কাজ শেষ করে সুফিয়ান মেয়ে আর স্ত্রীকে নিয়ে ছুটলেন বাড়ির অভিমুখে। যেতে যেতে শোধালেন। তোমার পাগল প্রেমিক কই? একে এলো যে? রূপকথা প্রসঙ্গ পাল্টে অন্য কথা তুলল। সুফিয়ান দুষ্টু হেসে শোধালেন। ঝগড়া করেছো? রূপকথা অকপটে উত্তর করল। না পাপা। মেয়ের মনে কিছু হয়েছে বুঝতে পেরে চুপচাপ গাড়ি চালাতে মন দিলেন সুফিয়ান। এই বান্দাবান্দির কেয়ামত হয়ে গেলেও যে দুজন দুজনকে ছাড়বে না তা খুব ভালো করেই জানেন তিনি। হোক না অভিমান ঝগড়া, এসব ভালোবাসা যে আরও মধুর করে, তিক্ত নয়। ঘড়ির কাঁটায় রাত 10টা বেজে 25 মিনিট। ধরণীতে রাত নেমেছে। আকাশের গায়ে জমেছে কালো মেঘ, যেন কারোর অপ্রকাশ্য বেদনার ছায়া। বাতাসে হঠাৎ হালকা শীত, চারিদিকে নিস্তব্ধতা। অথচ সেই নীরবতার বুক চিরে কোথাও কেমন একটা কান্নার শব্দ যেন লুকিয়ে আছে। সারফরাজ চুপচাপ বসে আছে নিজের ঘরের এক কোণে, জানালার পাশে 2টা চেয়ার। ইচ্ছে করেই কক্ষে কোনো আলো জ্বালায়নি সে। অন্ধকারে বসেই ভাবনার পাহাড়ে ডুবে রয়েছে। রূপকথার নিষ্ঠুর বাণী, চোখের চাউনি, ভয় সব কেমন তাড়া করে বেড়াচ্ছে তাকে। আকাশে গুড়গুড় মেঘ ডাকছে, বাইরে বৃষ্টি নামে কিনা তা সে জানে না। তার ভেতরেই যেন শুরু হয়েছে এক অচেনা বর্ষণ, যা নিঃশব্দ নির্মম, অথচ থামার নাম নেই। এই রাত, এই নীরবতা, এই অন্ধকার সই মিলিয়ে মনে হয় পৃথিবী বুঝি আর সারফরাজের মতোই একা হয়ে গেছে। এমন সময় কেউ কক্ষে আলো জ্বালালো। পায়ের শব্দ শুনে সারফরাজ বুঝে নিল লুইস এসেছে। সারফরাজের বেদনাত্মক মুখের পানে তাকিয়ে লুইস দীর্ঘশ্বাস ফেলল। এরপর মাথা নিচু করে বলে উঠল। I want to show you something. লুইসের কথায় ভাবনার শহর থেকে বেরিয়ে এলো সারফরাজ। এরপর ছোট্ট করে বলল। হোয়াট? লুইস তৎক্ষণিক নিজের ফোন বের করে সারফরাজের বাড়ির বাইরে একটা সিসি ক্যামেরা ফুটেজ বের করে সারফরাজের সামনে ধরল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে রূপকথার পেছনে কেউ স্টক করছে। শুধু তাই নয়, রূপকথা পেছন ফিরলেই সে লুকিয়ে যাচ্ছে। ফুটেজটা একটু জুম করলো সারফরাজ। চতুর মস্তিষ্ক নানান কিছু ভেবে ফেলল নিমেষেই। লুইসের হাতে ফোন দিয়ে হ্যাঙ্গার থেকে শার্ট নিয়ে গায়ে জড়াতে জড়াতে সারফরাজ বলল। রূপকথার বাড়িতে যাচ্ছি। লুইস ঠোঁট উল্টে সিরিয়াস ভঙ্গিতে বলল। It's raining. সারফরাজ শার্টের বোতাম লাগাতে লাগাতে উত্তর করলো। রেইনিং এর মায়ের বাপ, পিচ্ছিল দেয়াল কিভাবে টপকাবো, আপাতত সেটাই ফাকিং টেন্স। বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। এরপর পার্কিং লটে এসে গাড়ি নিল না।
নীল পছন্দের কালো রঙের বাইক, মাথায় হেলমেট ঠুসে বৃষ্টি চিরে বেরিয়ে এলো রাস্তায়। এরপর রাস্তার জমে থাকা জল ছিটকে ঝড়ের বেগে হারিয়ে গেল অন্ধকারে। ব্যালকনিতে ছিটে আসা বৃষ্টিতে আনমনেই ভিজে চলেছে রূপকথা। সারপ্রাইজের অসহায় করুণ মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। হৃদয় ভেঙে খান খান হচ্ছে, অসহনীয় ব্যথায় বুক ভেঙে চিৎকার আসছে। সারপ্রাইজ যখন জানবে রূপকথা তাকে আর ভালোবাসে না, তখন কি রিয়্যাক্ট করবে? ও কি বাঁচবে? এই নিষ্ঠুর ভাবনা আর ভাবতে পারছে না রূপকথা। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বুজে নেয়। বৃষ্টির উত্তালে ঝাপটা এসে তাকে ভিজিয়ে দিল পুরোটা। শীতে ঠক ঠক কাঁপছে শরীর, কিন্তু পাত্তা দিল না রূপকথা। আচমকা কেউ জড়িয়ে ধরল খুব শক্ত করে, খুব চেনা পরিচিত স্পর্শ। রূপকথা চোখ মেলে সারপ্রাইজের ভেজা মুখশ্রী দেখল। দুই হাতে পিপাসার্ত চাতকের ন্যায় সারপ্রাইজকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। দুজন দুজনকে বাঁধল শক্ত আলিঙ্গনে। সারপ্রাইজ রূপকথার কপালে চুমু খেয়ে বলে উঠল, টেল মি দ্য ট্রুথ। রূপকথা সারপ্রাইজের মুখে মুখ লুকিয়ে জোরে কেঁদে উঠল। সারপ্রাইজ তাকে কোলে তুলে রুমে নিয়ে এলো। এরপর টাওয়াল খুঁজে শরীর মাথা মুছিয়ে বলে উঠল, কেউ তোমাকে ভয় দেখাচ্ছে রূপ? রূপকথা ঠোঁট টিপে মাথা ঝাঁকালো। এরপর ধীর গলায় বলল, আন্টি বেঁচে আছে সারফরাজ, আমি নিজে তাকে দেখেছি। গভীর রাত, চারিদিকে স্তব্ধ, নিঃশ্বাস শূন্য। শুধু একটানা ঝরে পড়েছে বৃষ্টি, ঠিক যেন বুকে চাপা কষ্টের মতো টানা নির্বিরোধী করুণ। আজ যে মস্ত বড় আকাশে কোনো তারা নেই, চাঁদ নেই, জানালার বাইরে শুধু ধোঁয়াটে অন্ধকার। বৃষ্টির এই ঝমঝমে শব্দ কেমন কষ্ট জর্জরিত ব্যথাতুর শোনাচ্ছে। ঘড়ির কাঁটা কেবল টিকটিক করে এগিয়ে যাচ্ছে, কিন্তু রূপকথার কক্ষের ভেতর সময় যেন থমকে আছে। একদিকে জানালার কাছ বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা, অপরদিকে সারপ্রাইজের বুক বেয়ে গড়িয়ে পড়ছে রূপকথার কান্না। রূপকথার ঠান্ডা হয়ে আসা শরীর আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে সারপ্রাইজ। রূপকথার কাঁধ কাঁপছে নিঃশব্দে হাহাকারে, আর সেই কম্পনে সারপ্রাইজের বুকও যেন কেঁপে উঠছে ধীরে ধীরে। রূপকথার করুণ বাঁধ ভাঙা কান্না সারপ্রাইজের নিঃশ্বাস গাঢ় ভারী হয়ে আসে। এই মেয়েটির কান্না ছোটবেলা থেকেই সে সহ্য করতে পারে না। এই মেয়েটা কি তা জানে না? হয়তো জানে। সারপ্রাইজকে নিরাপদ ভরসাযোগ্য আবাসস্থল ভাবে বলেই হয়তো নিজেকে এভাবে উজাড় করে দেয়। সারপ্রাইজ হাতের আলিঙ্গন আর একটু শক্ত করে, মুখে কিছু বলে না, কারণ কোনো ভাষাই আপাতত যথেষ্ট নয়। সারপ্রাইজ যখন নিজের সবটা দিয়ে আগলে নিল রূপকথাকে, ঠিক তখনই ভাঙা কণ্ঠে ভেসে এলো রূপকথার আর্তনাদ মিশ্রিত স্বর, তোমার মা বেঁচে আছে সারফরাজ, উনি মারা যাননি। রূপকথার মুখে কঠিন সত্য বাক্যটা যেন ছুরির ফালার ন্যায় তীক্ষ্ণ আঘাত করল সারপ্রাইজের বুকে। সারপ্রাইজের পুরো দুনিয়া দুলে উঠল। বুকের ভেতরে কে যেন ক্রমাগত সুচ গেঁথে দিচ্ছে। এই সূক্ষ্ম ব্যথা সহ্য করা দায়। সারপ্রাইজের চোখের কোণ সহসায় ভিজে উঠল, কিন্তু সে কাঁদতে ভুলে গেল। মস্তিষ্ক কেমন কার্যক্ষমতা হারালো। এই মুহূর্তে কোন ধরনের বুলি আওড়ানো উচিত খুঁজে পেল না সারপ্রাইজ। বৃষ্টির এই ঝমঝম ধারা কেমন বিষাক্ত আর ভারী হয়ে উঠল সহসায়। রূপকথা সারপ্রাইজের শার্টের কলার চেপে ধরে সারপ্রাইজের তীক্ষ্ণ চোখে চোখ রাখল। এরপর পুনরায় বলে উঠল, আমি দেখেছি তাকে তোমার বার্থডের দিন। রুদ্ররাজ ওনাকে আটকে রেখেছে, আমার সামনে থেকে টেনে হিঁচড়ে ওনাকে নিয়ে গেছে রুদ্ররাজ। ওনার চিৎকার আমার কানে এখনো বাড়ি খাচ্ছে। বলেই সারপ্রাইজকে ছাড়িয়ে রিডিং টেবিলের ডায়েরি হাতড়ে সেই লকেট সমেত চেন নিয়ে এসে সারপ্রাইজের হাতে দিল। মায়ের শেষ স্মৃতিখানা কেমন অনুভূতি শূন্য মানুষের ন্যায় হাতে নিল সারপ্রাইজ। এরপর তাতে নজর বুলিয়ে ধপ করে হাঁটু গেড়ে মেঝেতে বসে গেল। জীবনে প্রথম এমন বিধ্বস্ত লাগলো সারপ্রাইজকে। সারপ্রাইজের মনে হলো সে জ্ঞান হারাচ্ছে। সারপ্রাইজের ভারশূন্য দেহ লুটিয়ে পড়তে চাইল মেঝেতে। নিজেকে ধরে রাখতে রূপকথার কোমর জড়িয়ে রূপকথার উদরে মুখ গুজে ফুপিয়ে উঠল সারপ্রাইজ। এরপর অস্পষ্ট গলায় বলে উঠল, আমি তো কোথাও তাকে খোঁজা বাদ রাখিনি রূপকথা। আমার মা আমার পাশে ছিল, তবুও তাকে পেলাম না আমি। আমার এই পাওয়ার মানি দাপট এসব থেকে কি লাভ হলো? আমি তো দিন শেষে ব্যর্থ, শূন্য, রিক্ত।
রূপকথা সারফরাজের মাথা চেপে ধরে নীরবে কাঁদল। বাকি ঘটনা বলার সাহসে কুলাচ্ছে না তার, তবুও বলতে হবে। সারফরাজকে জানতে হবে সমস্ত সত্যি। এমন সুযোগ বারবার আসবে না। তাছাড়া রুদ্ররাজ রূপকথার ওপর নজরদারি রেখেছে, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। তাই বাম হাতের উল্টো পিঠে চোখে জল মুছল রূপকথা। এরপর কম্পিত মোটা গলায় বলল, রুদ্র আমায় ভয় দেখাচ্ছে রীতিমতো। ও তোমায় চারপাশ থেকে ভাঙতে চাইছে। প্রথমে তোমার মা, এরপর আমি। আমাকে শর্ত দিয়েছে যেন তোমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করি আমি, নয়তো আন্টিকে আর আমার পরিবারকে শেষ করে দেবে সে। আজ তোমার বাড়ি গিয়েছিলাম বলে আমার উপর অ্যাটাক করেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে আমার মা। আমার খুব ভয় করছে সারফরাজ। আমি এইসব টেনশন আর নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। রুদ্রের ধমকিতে ইচ্ছে করে যোগাযোগ করিনি এই কয়দিন তোমার সাথে আমি, কিন্তু বিশ্বাস করো আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। এই নির্মম যন্ত্রণা সইতে না পেরে আমি গিয়েছিলাম তোমার বাড়ি। ভেবেছিলাম রুদ্র হয়তো জানবে না, কিন্তু সে সবটা জেনে গিয়েছে। আরও অনেক কিছু বলল রূপকথা, কিন্তু কান্নার দমকে সেগুলো একটাও স্পষ্ট হলো না। সারফরাজ কুল কিনারাহীন হলো। কাকে সামলাবে সেই মুহূর্তে, নিজেকে নাকি রূপকথাকে? কান্নারে চোটে রূপকথার শরীর কাঁপুনি দিচ্ছে বারবার। সারফরাজ আলগোছে রূপকথাকে টেনে নিজের হাঁটুর ওপর বসালো। এরপর শীতল হাতে রূপকথার চোখ মুছে চোখের পাতায় চুমুখে বলে উঠল, বোকা মেয়ে, এভাবে কাঁদে না, সব ঠিক করে দেবো আমি। রূপকথা সারফরাজের গলা জড়িয়ে বুকে মুখ লুকিয়ে বলে উঠল, তোমায় ছাড়া বাঁচবো না আমি সারফরাজ। আমার প্রতিটা নিঃশ্বাসে তোমার নাম জপতে চাই আমি। রুদ্রের ভয়ে তোমার থেকে দূরত্ব রেখে আমি বাঁচতে পারছি না। প্রতি মুহূর্তে মরণ হচ্ছে আমার। রূপকথার করুণ স্বীকারোক্তিতে সারফরাজের চোয়াল শক্ত হলো। রুদ্রের নোংরা খেলা ভেবে চোখগুলো কেমন জ্বলে উঠল। মস্তিষ্কে খেলতে লাগলো কুটিল সকল বুদ্ধি, কিন্তু রাগের মাথায় এখন কিছুই করা যাবে না। যা করার তা করতে হবে গোপনে, ধীরে সুস্থে। রূপকথার মুখের উপরে লেপ্টে থাকা চুল কানের পিঠে গুজিয়ে সারফরাজ বলে উঠল, তোমাকে কেউ একজন অল টাইম ফলো করছে রূপকথা। জানি আমি কার সাথে কথা বলছি, কি করছি, কোথায় যাচ্ছি, এভরিথিং সে রুদ্রকে আপডেট দিচ্ছে। সারফরাজ মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে কিছু ভাবল। এরপর রূপকথাকে বিছানায় বসিয়ে মেঝেতে আসন গেড়ে বসল। রূপকথার ছোট্ট ছোট্ট রোল তুলে নরম সফেতে পা দুটো নিজের হাতে তুলে তাতে আদুরে পরশ বোলালো সারফরাজ। এরপর বলল, শোনো, এখন ভেঙে পড়লে হবে না, ট্রিক্স খাটাতে হবে, বুঝলে? বুদ্ধি দিয়ে কবজা করতে হবে রুদ্রকে। রূপকথা সারফরাজের মুখ পানে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কি বলতে চাচ্ছে। সারফরাজ রূপকথার পায়ের আঙুল টেনে টেনে বলতে লাগলো, রুদ্রকে বোঝাতে হবে সত্যি আমাদের ব্রেকআপ হয়ে গেছে। কিভাবে? অবাক হয়ে জানতে চাইল রূপকথা। তুমি তোমার ফোন থেকে যোগাযোগ করবে না আমার সাথে। রূপকথা সারফরাজের বাহু চেপে ধরে ভেজা মিয়ে আসা গলায় কাকুতি স্বরে বলল, আমি মরে যাবো সারফরাজ। রূপকথার পাজোড়া চেপে ধরে সারফরাজ রূপকথার চোখে চোখ রাখলো। এরপর বলল, মরবে না, আমি নতুন ফোন দিয়ে যাব, নতুন নম্বর সহ। আর বাইরে কখনো দেখা করবে না আমার সাথে। আমিও নিজেকে সামলে রাখবো। তোমায় না দেখলেও আমি মরে যাব। সারফরাজ শোধালো, তোমাকে না দেখলে আমি বাঁচবো? আমি আসবো তোমার কাছে, তোমার যেতে হবে না। আর আপাতত প্রতিদিন দেখা করার দরকার নেই। রূপকথা অভিমানী গলায় বলল। তুমি নিষ্ঠুরের মতো কথা বলছো। সারফরাজ ফট করে উত্তর করলো, আর নিজে যে এই কদিন নিষ্ঠুরের মতো বিহেভ করেছো তার বেলায় ইচ্ছে করে করেছি নাকি? তো আমি ইচ্ছে করে করতে চাইছি নাকি? রুদ্রের মতো তুমিও আমায় চিপায় ফেলতে চাইছো? তুমি অলরেডি চিপায় পড়ে গেছো বোকা যে। তোমার বুদ্ধি তো হাঁটুতে। আমাকে আগে এই কথা বললে আমি ঠিক রুদ্রের দাঁতের পাঁটি খুলতাম একটা একটা করে। রুদ্র এখন বাংলাদেশে নেই। সারফরাজের কথায় ঠোঁট উল্টালো রূপকথা। চরম বিপাকে পড়েছে সে। প্রেম ভালোবাসায় যেখানে ফ্যামিলি ভিলেনের হবার কথা, সেখানে অন্য কেউ ভিলেন হয়ে ঝামেলা পাকাচ্ছে। রূপকথার চিন্তিত মুখের পানে তাকিয়ে সারফরাজ শোধালো, আচ্ছা, এত গাধি কেন তুমি? কমিশনার তোমাকে এত মাথা মোটা ছাগল কিভাবে বানালো? সত্যি করে বলো তো, মেডিকেলে তোমার আসলেই চান্স হয়েছিল নাকি বাপের নাম ভাঙিয়ে চান্স করে নিয়েছো? সারফরাজের প্রশ্নে রূপকথার মেজাজ তিরিকে হলো। সে জোরপূর্বক পা ছাড়িয়ে বিছানায় গুটিয়ে বসে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে উঠল,
আর এক মুহূর্ত দেখতে ইচ্ছে করছে না তোমায়। শিগগির দূর হও আমার সামনে থেকে। সারফরাজ কপাল কোঁচকালো, এরপর ভরাট গলায় বলল। আর ইউ শিওর? রূপকথা শক্ত চোখে শক্ত গলায় উত্তর করলো। ইয়েস, আই অ্যাম। সারফরাজ মেঝে থেকে উঠে ধুম করে রূপকথার কোলে মাথা রেখে বিছানায় শুয়ে গেল। এরপর চোখ বন্ধ করে বলে উঠল। এসেছি যখন একেবারে বাসর সেরেই যাই, কি বলো? ইস, কি ওয়েদার, রোমান্স জমবে ভালো। তুমি চিৎকার করে কাঁদলেও কেউ শুনবে না। সারফরাজকে ধাক্কা দিয়ে সরিয়ে বাজখাই গলায় রূপকথা শোধালো। এমন কঠিন সিচুয়েশনে তোমার রং ঢং আসছে কোত্থেকে? সারফরাজ বাঁকা হেসে উত্তর করলো। কারণ আমি পরবর্তী প্ল্যান সাজিয়ে ফেলেছি। আমি রুদ্রকে এবার মেরে ফেলবো, রূপকথা। সারফরাজ ঠান্ডা মাথায় মানুষ খুন করবে সেই কথা কি অবলীলায় বলে চলেছে। রূপকথার কেমন ভয় হলো সারফরাজকে দেখে। সে একটা ভয়ঙ্কর মানুষকে ভালোবাসে, যেই মানুষ মশামাছি মারার মতো মানুষ মারে, অথচ তার নিখাত ভালোবাসা দেখে মনে হয় ভেতরের পুরোটাই মায়া আর দরদ দিয়ে ঠাসা। কিন্তু রূপকথাহীন সারফরাজের হৃদয়ে আর কারোর জন্য কোনো মায়া দরদ ভালোবাসা কিচ্ছুটি নেই। রূপকথা তা বেশ জানে। রূপকথার ভাবনায় পানি ঢেলে সারফরাজ অনুরোধ করলো। একটু মাথায় বিলি কেটে দেবে, ঘুম পাচ্ছে। রূপকথা নিঃশব্দে সারফরাজের চুলের গোড়ায় হাত বোলালো। বিড়াল ছানার ন্যায় রূপকথার কোমর জড়িয়ে চোখ বুঝল সারফরাজ। বাইরে নিস্তব্ধ কোমল লয়ে বর্ষণ চড়ছে। সারফরাজকে পেয়ে রূপকথার মনের ভেতর সমস্ত ভয় ডর কেটে গেল। নিজেকে বেশ হালকা ফুরফুরে লাগছে। নিজের বোকামো ভেবে রূপকথা নিজেকে বেশ ধমকালো বটে। সারফরাজ ঠিকই বলেছে, সে আসলেই গাধি। সারফরাজের থেকে এত বড় বিষয়টা লোকানো মোটেও উচিত হয়নি তার। তখনই সারফরাজকে বিষয়টা জানালে সারফরাজ মায়াকে ঠিক উদ্ধার করতে পারত। নিজের বেহুদা কর্মকাণ্ডের জন্য নিজের ওপরই বেশ রাগ হলো রূপকথার। সে মনে মনে সিদ্ধান্ত নিল, যতই কঠিন সিচুয়েশন আসুক না কেন, তোমাকে আর কিছুটি গোপন করবো না আমি সারফরাজ। আকাশের মেঘ বৃষ্টি কেটে গিয়ে জানালার ফাঁক গলিয়ে নরম আলো চুয়ে চুয়ে ঝরছে রূপকথার কক্ষের ভারী পর্দা ভেদ করে, কিন্তু পুরোপুরি ঢুকতে পারছে না। কেউ সযত্নে জানলার পর্দা টেনে ব্যালকনির দরজা আটকে দিয়েছে। বাইরে কর্মব্যবস্থার টুংটুং আওয়াজ ভেসে আসছে ক্ষীণস্বরে। পুলিশের গাড়ির সাইরেন, মানুষের হাঁক ডাকে রূপকথার ঘুম পাতলা হলো। বুকে পাশবালিশ জড়িয়ে এদিক সেদিক মোড়ামুড়ি করে চট করে চোখ মেলল রূপকথা। গত রাতের কথা মস্তিষ্কে সজাগ হতেই শোয়া থেকে উঠে বসল। পাশেই সারফরাজ নেই। রূপকথার বিছানা থেকে ঢপ করে নেমে খাটের তলায় রুমের প্রত্যেকটা কোণায় নজর বোলালো। কোথাও সারফরাজ নেই। তার মানে চলে গিয়েছে। মাথায় আলুথালু চুল ঠিক করে বিছানায় এসে আবার শুয়ে গেল রূপকথা। কাত হয়ে ওপাশ ফিরতেই হঠাৎ বালিশের কাছে একটা চিরকুট নজরে এলো। ঝটপট তার হাতে সেটা খুলল। সুন্দর টানা টানা পেঁচানো হাতে লেখা ছোট্ট একটা চিরকুট। সারফরাজ লিখেছে, শুভ সকাল, আমার সকাল। যদিও আমার জন্য এখনো সকাল হয়নি, তুমি জাগলে তবেই আমার সকাল হবে। আমার মিষ্টি সকালটা আমি ঘুমের মধ্যেই রেখে যাচ্ছি। তুমি যখন এই চিঠিটা পড়বে তখন তোমার পাশে জায়গাটা ফাঁকা থাকবে। আমি থাকবো না, কিন্তু আমার নিঃশ্বাস থাকবে ঠিক তোমার বালিশের পাশে, যেখানে আমি সারা রাত নীরব হয়ে তোমার বুকে জড়িয়ে আগলে রেখেছিলাম। তুমি ঘুমাচ্ছিলে শান্ত শিশু সুলভ নিঃশ্বাসে, ঠিক রূপকথা ছোট্ট প্রিন্সেসদের মতো। যদিও তুমি আমার কাছে সত্যি সত্যি প্রিন্সেস। ভেবেছিলাম একটু শান্তির ঘুম ঘুমোবো, কিন্তু তুমি বড্ড হিংসুটে। আমার ঘুম কেড়ে নিয়ে পুরোটা রাত আমায় জ্বালাতন করলে। তোমার ঘুমন্ত নিষ্পাপ মায়াবী কোমল মুখটা আমায় প্রাণে মেরেছে রূপকথা। আমি তোমার দিকে তাকিয়েছিলাম তৃষ্ণার্ত চাতকের মতো। তোমায় কিচ্ছুটি টের পেতে দেইনি। সারা রাত হৃদয় যন্ত্রণায় পুড়েছি সঙ্গোপনে, আর ভেবেছি একটা মানুষকে এতটা ভালোবেসে কিভাবে নিজেকে ধরে রাখা যায়। বিশ্বাস করো, তোমার অজান্তে অনুমতিহীন একটা চুমু পর্যন্ত খাইনি। মন আর শরীর দুইয়ের যুদ্ধে আমি আমার পবিত্র ভালোবাসাকে জয়ী করেছি। পুরোটা রাত তোমার শ্বাস গুনে কেটে গিয়েছে আমার। মোটেও কষ্ট হয়নি, বরং লোভ জেগেছে। এমন শত শত রাত তোমাকে জড়িয়ে জেগে থাকবার। তোমাকে ফেলে যেতে ইচ্ছে করছে না। এমন হাজারটা সকাল কাটিয়ে দিতে ইচ্ছে করছে তোমার সাথে, কিন্তু নিয়মের বাইরে কিচ্ছু করার ক্ষমতা আমাদের নেই।
খুব শীঘ্রই কমিশনারের থেকে তোমায় কেড়ে নিব, নয়তো প্রাণে বাঁচা দায় হয়ে যাবে। তোমাকে দেখলে আমার ভালোবাসা লাগামহীন হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। এভাবে শিকল পরিয়ে কতদিন বাঁচা যায় বলো? আমি চলে যাচ্ছি, তুমি ঘুমাও। আমার মন আকাশের চাঁদ, তোমার কপালে আমার অসংখ্য চুম। ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। লাভ ইউ সো মাচ মাই সুইট ম্যাডনেস। তোমার সারফারাজ। রূপকথা কতবার পড়ল সেই চিঠিটা তার জানা নেই। চিঠিতে অসংখ্য চুমু আঁকল সে। এরপর লজ্জায় বালিশে মুখ গুজে লাফিয়ে উঠল। ইচ্ছে করলো সারফরাজের ঘুম যাওয়ানো কণ্ঠ শুনতে। বালিশের নিচ থেকে ফোন দিয়ে কল করতে চাইল সারফরাজকে, কিন্তু রুদ্রের ভয়ে গুটিয়ে গেল। মন আনছান করলো। বিছানা থেকে উঠে দৌড়ে ল্যান্ডলাইনে গেল। ডায়াল করলো সারফরাজের নাম্বার। ঘুম যাওয়ানো হাফ স্লিপি ডিপ ভয়েসে সারফরাজ বলল, হ্যালো। রূপকথার মরণ হলো এই কণ্ঠে। সে বুক চেপে দীর্ঘ শ্বাস টানল। সারফরাজ বুঝলো ফোনের ওপারে কে। সে ঘুম যাওয়ানো কণ্ঠে হাসল। রূপকথা শাসিয়ে বলল, এই শহরে আর কারোর সাথে কথা বললে গলা কেটে নেব। এই শহরটা শুধুই একান্ত আমার। ফ্রেশ হয়ে সকালের খাবার গোগ্রাসে গিলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল রূপকথা। যাবার আগে কুসুমকে পই পই করে বলল, শোন, আম্মুকে টাইম টু টাইম ওষুধ দিবি এবং কি লাগে না লাগে দেখবি, ঠিক আছে? তোর কিন্তু সবকিছু উল্টাপাল্টা করার অভ্যেস আছে কুসুম। দুপুরের ঔষধ আর বিকেলের ওষুধে গন্ডগোল পাকাস না, নইলে কিন্তু মার খাবি। রূপকথার কথাগুলো বেশ অপছন্দ হলো কুসুমের। সে কপাল কুঁচকে মুখ অন্যদিকে ফিরিয়ে চিটাগাংয়ের আঞ্চলিক ভাষায় বলল, এই তারার খালি বাইক্কা কথা, আয় আর কিছু ন জানি। ই তারা বেক্ষণ আর চাইবালা জানে, আয় ঘাস খাই খাই ডাঙ্গর ওইয়ে। কুসুমের বাড়তি কথা রূপকথার চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করলো। এই মেয়ে সবসময় দুধাপ বেশি বোঝে। সকাল সকাল মেজাজ বেগড়াতে ইচ্ছা করলো না রূপকথার। তাই আর কিছু না বলে বেরিয়ে এলো ঘর ছেড়ে। বাইরে আজ রোদের প্রখর উত্তাপ। প্রচণ্ড তীক্ষ্ণ আলোর চোখ মুখ কুচকে এলো। রূপকথা ছোট ছোট চোখে রিকশার জন্য আশেপাশে নজর বুলালো। অদূরে সিগারেট ফুঁকতে দেখলো এক যুবককে। মাথায় একটা লাল ক্যাপ, গায়ে কালো পোশাক। রূপকথার বুঝতে বাকি রইল না কে এই যুবক। রূপকথাকে দেখতে পেয়ে একটু আড়ালে সরে দাঁড়ালো ছেলেটি। রূপকথা ছেলেটির পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে গালি দিল। বাস্টার্ড। এরপর একটা রিকশা ধরে কলেজের গেটে নামলো। গেটে নামতেই ন্যালিকে দেখা গেল অনমনে দাঁড়িয়ে আছে। রূপকথা রিকশার ভাড়া মিটিয়ে মুখে ঘাম অন্যায় মুছতে মুছতে বলল, সরি রে, তোকে লম্বা সময় দাঁড় করিয়ে রাখলাম। ন্যালি নিষ্প্রাণ রইল, কোনো উত্তর করল না। রূপকথা বুঝলো অভিরূপের পারিবারিক দুর্যোগে ন্যালি ভেঙে পড়েছে। কারণ অভিরূপ তার বাবার মৃত্যুতে ছন্নছাড়া হয়ে গিয়েছে। মা আর বোনকে ফেলে কিভাবে ক্যালিফোর্নিয়ায় যাবে সেটা নিয়েও বেশ চিন্তিত অভি। তাছাড়া দেশেও সেই রকম অঢেল প্রপার্টি নেই যা দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করবে। সবে নতুন প্রেম হয়েছে দুজনের। এরই মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ন্যালির মন ভার করা স্বাভাবিক বিষয়। অভিরূপের ভাবনা ছেড়ে রূপকথা ন্যালিকে শোধালো, এত মন খারাপের কি আছে নেলি? মাস কয়েক গেলে সব ঠিক হয়ে যাবে, তুই এত আপসেট কেন হচ্ছিস? তপ্ত শ্বাস ছাড়ল ন্যালি। এরপর কণ্ঠ নিচু করে বলল, আসলে হাসি খুশি প্রাণোচ্ছল মানুষটা হুট করে কেমন মনমরা হয়ে গেল, তাই খারাপ লাগছে। তোদের যোগাযোগ হচ্ছে না? হচ্ছে, খুব কম। ঠিক আছে, ক্লাস শেষে ওদের বাড়ি যাবো, এবার ক্যাম্পাসে চল। ন্যালি নিঃশব্দে চলতে লাগলো। চটপটে বক বক করতে থাকা পাগল হয়ে যাওয়া ন্যালিকে এতটা নিশ্চুপ ভালো লাগলো না রূপকথার। তার মনে হলো পৃথিবী যেন থমকে আছে, কোথাও কোনো প্রাণ নেই, সবকিছু গম্ভীর অনুভূতিহীন। রূপকথা ন্যালির পানে তাকিয়ে বলে উঠল, তোকে একটা সিক্রেট বলবো? কি সিক্রেট? সারফরাজের মাকে খুঁজে পেয়েছি। রূপকথার মুখে এ কথা শুনে থেমে গেল ন্যালি। এরপর বিস্ফোরিত চোখেও শোধালো, কোথায়? সারফরাজ জানে? রূপকথা মুহূর্তে মুখ নামিয়ে ফেলল। এরপর ন্যালিকে টেনে একটা ছায়াযুক্ত স্থানে নিয়ে একে একে খুলে বলল সব ঘটনা। প্রত্যেকটি কথা শুনে ন্যালির গায়ে কাটা দিল। সে ভীতু হলো। এরপর চাপাস্বরে বলল, এবার কি হবে? রূপকথা দীর্ঘশ্বাস ফেলে উত্তর করল, সারফরাজ ঠিক একটা না একটা উপায় খুঁজে বের করবে।
শুধু সময়ের অপেক্ষা। এরপর দুজন মিলে আরও নানান আলাপ আলোচনা করলো। তারপর ক্লাসের টাইম হতেই উঠে ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দিল। কোনো মতে ইচ্ছে অনিচ্ছা প্রত্যেকটি ক্লাস শেষ করলো দুজনেই। ক্লাস পিরিয়ডের টাইম শেষ হতেই দুজনেই বইপত্র নিয়ে দৌড়ে বেরিয়ে এলো ন্যালিয়ার রূপকথা। ক্যাম্পাসে বিশাল মাঠ পেরিয়ে গেটে আসতেই সারফরাজকে দেখা গেল। প্রথমে সারফরাজকে দেখে রূপকথার ক্লান্ত মুখে হাসি ফুটল এবং দৌড়ে গিয়ে সারফরাজের কাছে আসতে চাইল, কিন্তু সারফরাজ চোখের ইশারায় নিষেধ করলো। রূপকথা ন্যালির হাত ধরে বলে উঠল, আমার সাথে চল নেলি, কেউ আমাদের দেখছে। রূপকথা ন্যালিকে ধরে সারফরাজের বিপরীত পথে হাঁটল। হাতে সিগারেট মাটিতে ফেলে পায়ে পিষে রূপকথার সামনে গিয়ে দাঁড়ালো সারফরাজ। এরপর রূপকথার হাত চেপে ধরল। রূপকথা ভ্যাবাচাকা খেয়ে সারফরাজের মুখ পানে তাকিয়ে রইল। সারফরাজ আর চোখে রাস্তার ওপারে তাকালো। সেই অদ্ভুত পোশাকধারী ছেলেটাকে দেখা গেল বেশ আগ্রহ নিয়ে তাদের দেখছে। সারফরাজ মুখে কুটিল হাসি ঝুলিয়ে চোখ সরিয়ে নিল। এরপর রূপকথাকে নিচু স্বরে বলল, দেখি কেমন অভিনয় পারো। ধরো আমি অপরিচিত মানুষ, তোমায় উত্ত্যক্ত করছি, দাও আমার হাত থেকে ছাড়িয়ে আমায় চড় মারো। অ্যান্ড অবভিয়াসলি চোখের মুখের এক্সপ্রেশন কঠিন হওয়া চাই, নইলে তোমায় নম্বর দেব না। রূপকথা কপাল কুঁচকে বলে উঠল, মানুষ বাঁকা নজরে তোমায় দেখছে সারফরাজ। একটু পরে এগিয়ে এসে তোমায় আলু ভর্তা বানাবে। মানুষ আলু ভর্তা বানানোর আগে তোমার নরম হাতে আমার শক্ত গালে একটা চাপড় বসাও। খেয়ে চলে যাই, দেরি করো না প্লিজ। রূপকথার চোখ মুখ গরম করলো, কিন্তু ভেতর ঠেলে হাসি পাচ্ছে তার। এদিকে ন্যালি চিন্তা করে কিনারা খুঁজে পাচ্ছে না। রূপকথা সারফরাজের গাল নাগাল পাবে তো? সারফরাজ জবরদস্তিমূলক হাত চেপে ধরে বলে উঠল, কি হলো, মারছো না কেন? রূপকথা হাত তুলল ঠিকই, কিন্তু লাগাল পেল না। মেয়েটা এত খাটো হয়েছে ভেবেই বিরক্ত লাগলো সারফরাজের। সে চিন্তা করলো কমিশন নিশ্চয়ই মেয়েটাকে হাইট বৃদ্ধি হবার খাবার খাওয়ায়নি। কমিশনের কঞ্জুসিপনা চিন্তা করে সারফরাজ সিদ্ধান্ত নিল আজ রাতে গিয়ে আচ্ছা জব্দ করবে কমিশনারকে। তার আগে এই ল্যাটা চোকাতে হবে। সারফরাজ আশেপাশে তাকিয়ে ঝালমুড়ি অলার একটা টুল দেখতে পেল। এরপর রূপকথাকে তা নির্দেশ করলো। রূপকথার চোখে মুখে রাগ ফুটিয়ে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে হনন করে ঝালমুড়িওয়ালার নিকটে গিয়ে দাঁড়ালো। সারফরাজ আবারও রূপকথার সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁট টিপে হাসি থামিয়ে ঝালমুড়িওয়ালার টুল নিয়ে তার উপর দাঁড়ালো রূপকথা। এরপর নিজের শরীরে সর্বশক্তি দিয়ে সারফরাজের গালে এক চর বসিয়ে দিল। চরের দাপটে সারফরাজের ফর্সা গালে 4টা আঙুলের ছাপ উঠে গেল। রূপকথা ভয় পেয়ে কেঁদে দেবার জোগাড় হলো। সারফরাজ ঠোঁট কামড়ে মাথা ঝাঁকালো, এরপর আওড়ালো, দ্যাটস মাই লেডি। আর দাঁড়ালো না সারফরাজ। চোখে মুখে অসামান্য ক্রোধ ফুটিয়ে হনহন করে নিজের গাড়ির পানে এগিয়ে গেল। যাবার আগে স্টকার ছেলেটির পানে তাকিয়ে বলে উঠল, ক্যালিফোর্নিয়া যাওয়ার আগে তোর চোখ খুবলে তুলবো মাদারফাকার। এদিকে রূপকথা সারফরাজের তামাশা দেখতে দেখতে পেঁয়াজ কাঁচামরিচ কাটতে গিয়ে হাতের আঙুল কেটে ফেললো ঝালমুড়িওয়ালা। এরপর চোখ মুখ কুচকে ঝালমুড়িওয়ালা ধমকে উঠল, আমার দোকানের সামনে আয় আপনাকে এডি নাটক করতে হইল। দুনিয়ায় চড় মারার জায়গার অভাব পড়ছে, দেখেন হাত কাইটা কি হলো। রূপকথা ঝালমুড়িওয়ালার পানে তাকিয়ে কাটা হাতখানা দেখালো। এরপর ব্যাগ থেকে ঝটপট 500 টাকার একটা নোট এগিয়ে বলে উঠল, ব্যান্ডেজ করে নিয়েন, আর আপনার টুলের জন্য ধন্যবাদ। এরপর ন্যালিকে ধরে হিড়হিড় করে টেনে অভিরূপদের বাড়ির পথে হাঁটা ধরল। অভিরূপ সিদ্ধান্ত নিয়েছে সে তার বোন আর মাকে নিয়েই ফিরবে ক্যালিফোর্নিয়ায়। যেহেতু এখানে বাড়িটা ছাড়া আর কিছুই নেই, তাই তেমন কোনো দায়বদ্ধতা নেই। শুধু বাড়িটা তালা দিলেই ঝামেলা চুকে যাবে। কিন্তু অভিরূপের মা অরুণা রহমান কিছুতেই স্বামীর ভিটা ছাড়বেন না। তার এক জেদ, তিনি তার স্বামীর ঘরেই শেষ নিঃশ্বাস ছাড়বেন। মাকে নিয়ে বেশ বিপাকে পড়ল অভি। সে ছোট বাচ্চাকে যেভাবে বোঝায় সেভাবে মায়ের উদ্দেশ্যে বলল, তোমাদের ফেলে ওখানে কিভাবে যাব বলো তো? আর তোমরা তো এখানে একা একা থাকতে পারবে না। তাছাড়া অন্তকেও তো ভালো একটা ঘর দেখে বিয়ে দিতে হবে। দূর দেশ থেকে কিভাবে সব সামলাবো বলো? তাই বলছি, ছোট বাচ্চার মতো জেদ করো না মা। প্রতি বছর একবার না হয় বাবার কবর দেখে যেও, এবার চলো। অরুণা ছেলে মেয়েদের দিকে তাকালেন। অভিরূপ ঠিক বলেছে, ছেলে মেয়েদের একটা গতি করতে না পারলে তিনি তো মরেও শান্তি পাবেন না।
তাই তিনি অনিচ্ছা সত্ত্বেও বলে উঠলেন, ঠিক আছে বাবা, তুই যা ভালো মনে করিস। এমন সময় কলিং বেল বেজে উঠল। অভি অসময়ে কে এলো ভেবে উঠে গিয়ে দরজা খুলল। দরজার সামনে ন্যালি আর রূপকথাকে দেখে অবাক হলো, সেই সাথে খুশিও হলো। আরে রূপকথা, এসো ভেতরে এসো। রূপকথা আর ন্যালি ভেতরে ঢুকলো। অভির মাকে সালাম দিল, এরপর মুখোমুখি বসলো। ন্যালিকে দেখে অল্প হাসলেন অরুণা। তোমার সাথে তো ভালো করে কথাই বলতে পারিনি, দেখলি তো কিভাবে কি হলো। ন্যালি প্রত্যুত্তর করলো, সমস্যা নেই আন্টি, তখন কথা বলবার মতন পরিস্থিতিও ছিল না। ধীরে ধীরে আলাপের পরিধিতি বাড়ল। অরুণা শোধালো, অতিরূপকে কিভাবে চেনো? অভিরূপ মাথা চুলকে আমতা আমতা করে বলে উঠল, আসলে মা সারফরাজ আছে না, ও হচ্ছে সারফরাজের ফিয়ন্সে, আর নেলি রূপকথার ফুফাতো বোন। ওরা একই সাথে মেডিকেলে পড়ছে। অরুণা মাথা দুলিয়ে সায় মেলালেন, কিন্তু অন্তর কাছের ভাইয়ের চাহনি আর হাসি সুবিধা ঠেকল না। সে ঠিক বুঝে গেছে ন্যালির সাথে তার ভাইয়ের কোনো চক্কর আছে। ন্যালি ফাঁক ফোকর গলিয়ে অভিকে চোরা চোখে কয়েকবার দেখল। অন্তরের চোখ এড়ালো না এসব। সে এবার শতভাগে নিশ্চিত হয়েই গেল। কথায় কথায় রূপকথা বলে উঠল, আজ তবে উঠি আন্টি, আরেকদিন আসবো। এমনিতেই খোঁজ নিতে এসেছিলাম আপনাদের। ভাইয়াকে নিয়ে একদিন আসুন না আমাদের বাড়িতে, ভালো লাগবে। মেয়ে দুটোকে অরুণার খুব পছন্দ হলো। ন্যালিকে তার মনেও ধরল, কিন্তু বড়লোকের মেয়ে বলে মনের সুপ্ত বাসনাকে চাপা দিয়ে তপ্ত শ্বাস ফেলে বললেন, রাতের খাবার খেয়ে একবারে যেও। রূপকথা মাথা নেড়ে বলল, না আন্টি, আরেকদিন আসবো, আজ বাসায় ফিরতে হবে, এমনিতেই বিকেল হয়ে গেছে। অভিরূপের মা অভিরূপকে নির্দেশ দিলেন, অভি যা ওদের পৌঁছে দিয়ে আয়, আজকাল রাস্তাঘাটে মানুষের কোনো বিশ্বাস নেই। অভিরূপ সম্মতি জানিয়ে বেরিয়ে এলো। বাড়ির বাইরে বের হতেই ন্যালির হাত আলতো করে ধরল অভি। এরপর ধীর গলায় বলল, খুব শীঘ্রই বিদেশে ফেরত যাব। যাবার আগে তোমার বাবা মায়ের সাথে মাকে নিয়ে দেখা করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ন্যালি অভির হাত শক্ত করে চেপে ধরে বলে উঠল, আমার কোনো আপত্তি নেই অভি, তুমি এসো। ড্রয়িং রুমে রাতের খাবার খেতে বসেছে সুফিয়ান চৌধুরী আর রূপকথা। রেখা নিজের ঘরে ঘুমাচ্ছে রাতের ওষুধ খেয়ে। কুসুম এটা সেটা এগিয়ে দিচ্ছে। এমন সময় কলিং বেল বাজলো। সুফিয়ান নিজেই হাত ঝেড়ে উঠে গেলেন দরজা খুলতে। দরজা খুলতেই সারপ্রাইজকে দেখে চোখ রাঙে বলে উঠলেন, মানে ভাত খেতে বসেও তোর জন্য শান্তি নেই নাকি? তুই যতবার বিরক্ত করিস, রাস্তার ভিখারিও এত বিরক্ত করে না। আহা, আর পারি না, কি যে মুসিবত জুটেছে কপালে। সারপ্রাইজ পাত্তা দিল না কমিশনারকে। সে হেঁটে এসে রূপকথার পাশের চেয়ারে টেনে বসে একটা প্লেট নিয়ে তাতে ভাত নিল। এরপর কমিশনারের পাতের লেগ পিস নিজের প্লেটে নিয়ে কামড় বসালো। সুফিয়ান নিজের খালি প্লেটে নজর দিয়ে বড় বড় চোখ করে বলে উঠল, এখনই আমার ভাগেরটা কেড়ে নিচ্ছিস? মেয়ে দিলে তো ঘাড়ে উঠে বসবি। দে লেগ পিস ফেরত দে হারামজাদা। ততক্ষণ লেগ পিস খাওয়া শেষ সারফরাজের। আঙুল চাটতে চাটতে সারফরাজ বলে উঠল, মেয়ে দিলে আর কিছুই খেতে আসবো না। কমিশনার চোখ বন্ধ করে বুক চেপে ক্যাত করে শব্দ করে উঠলেন। এরপর বললেন, নাউজুবিল্লাহ, আমি রূপকথার বাপ লাগি, দুলা ভাই না। তো আমি কখন বললাম আপনি আমার সম্বন্ধে? কমিশনার কপাল চাপড়ে শোধালেন, রাতের বেলা আমার প্রেশার হাই করতে এসেছিস না? রাতে স্ট্রোক করে মরে যায়, আর সেই সুযোগে তুমি আমার মেয়ে নিয়ে ভেগে যাও। ওটি হচ্ছে না বাছা ধন, মরে গেলেও মেয়ে দেব না। সারফরাজ রূপকথার মাখানো ভাত থেকে এক লোকমা ভাত নিয়ে খেলো। এরপর তৃপ্তিতে চোখ বুজে বলে উঠল, আহ, মহব্বত, এত মহব্বত কোথায় রাখি বলুন তো? আসলে হয়েছে কি, আপনার মেয়ের মহব্বতের টানে আমি রাতে নিজের ঘরে ঘুমোতে পারছি না। খালি ইচ্ছে করে আপনার মেয়ের বিছানায় ঘুমোতে। নিজে তো বউ জড়িয়ে ঘুমাচ্ছেন, এজন্য আমার মতো সিঙ্গেল প্রেমিক পুরুষদের বেদনা বুঝতে পারছেন না। বউ ছাড়া এই বৃষ্টির রাত খুব কষ্টের কমিশনার সাহেব। ভাতের থালা সরিয়ে কমিশনার মেয়ের পানে চোখ গরম করলেন। এরপর বললেন, নিজের রুমে গিয়ে ভাত খাও, যাও। এই ঠোঁটকাটা ফাজিল ছেলের সামনে থাকলে পাপ হবে। দেখছো না কি সব দুষ্টু দুষ্টু কথা বলছে? যাও রুমে যাও। রূপকথা উঠল না। সারফরাজও ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল, ওকে ধমকাবেন না। আপনার মেয়ে ছাড়া আমার খালি খালি লাগে, সারাক্ষণ কোলে বসিয়ে চুমু খেতে ইচ্ছে করে। কিন্তু বিপত্তি হচ্ছেন আপনি,
আপনার জন্য আমার সকল ইচ্ছে মাটি চাপা দিতে হচ্ছে, কিন্তু এভাবে কতদিন? নিজে তো প্রেম করেছেন, তাই প্রেমের জ্বালা আপনাকে বোঝানোর কিছুই নেই। সত্যি বলতে ফকির মিসকিনের চাইতেও খয়রাতি লাগে নিজেকে। তাই বলছিলাম যদি কষ্ট করে মেয়েটাকে আমাকে দিয়ে দেন তাহলে একটু খাবো আর কি। সারপ্রাইজের কথা শেষ হবার আগেই কমিশনার নিজের প্লেট থেকে আলু ছুঁড়ে মারলেন সারপ্রাইজের দিকে। সেই আলু ক্যাচ করে সারপ্রাইজ গোগ্রাসে গিলে বলে উঠল, চুমু খেতাম আর কি। কথা তো শেষ করতে দিন, আগেই রিয়াক্ট করলে কেমন লাগে? কমিশনার মেয়ের পানে তাকিয়ে বলে উঠলেন, এই লাফাঙ্গাকে কি দেখে মনে ধরেছিল তোমার? দেশে কি ছেলের এত অভাব পড়েছিল ওই ব্রিজের পাড়ের কানা ফকিরটাকে ভালোবাসতে? চোখ বন্ধ করে বিয়ে দিতাম বিনা বাক্যে। কিন্তু এর কাছে তোমায় দিয়ে আমি শান্তিতে ঘুমাতেও পারবো না। কখন কি করে বসে কে জানে। সারপ্রাইজ চোখ টিপ দিয়ে বলে উঠল, কিছুই করব না, সাজিয়ে রাখবো শোকেসে, খালি রাতে বের করব। আমি অত কথা বুঝি না, আমার বউকে আমার চাই, তাড়াতাড়ি দিয়ে দিন। সুফিয়ান ব্যঙ্গ করে বললেন, বউ নিয়ে যাবে মামা বাড়ির আবদার। তোর কাছে আমার মেয়ে দেব না আমি, হতচ্ছাড়া। এত নিষ্ঠুর হবেন না স্যার, পাপ লাগবে। লাগুক। কথা বলতে বলতে সারপ্রাইজের গালে কালশিটে দাগিয়ে সুফিয়ান চৌধুরীর নজর গেল। সে বেশ খুশি গলায় শোধালো, তো তোমরা এমন কালো করেছে কে? সারপ্রাইজ ভাত খেতে খেতে উত্তর করলো, আপনার মেয়ে ছাড়া আমার গায়ে ফুলের টোকা দেবার সাহস পর্যন্ত এই দুনিয়ার কারোর নেই। রূপকথার পানে নজর দিয়ে সুফিয়ান শোধালেন, বেশ করেছ, এই না হলে বাপ কা বেটি, তা নাগাল পেলে কি করে? রূপকথা পানি খেতে খেতে বলল, টুলের উপর উঠে। সারপ্রাইজ রূপকথার মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল, মেয়েটাকে একটু পুষ্টিকর খাবার টাবার দেননি? এমন 1.5 ফুট কেন? সুফিয়ান সারপ্রাইজ আর রূপকথার আলাপচারিতা শুনে বুক চেপে বলে ওঠেন, মেয়ে দেব, তো আমাকে আর হার্ট অ্যাটাক করাস না। তবে একটা শর্ত আছে। সব শর্ত মঞ্জুর। ভালো হয়ে ফিরে আয়। এটা না মঞ্জুর।